আরশিল ইগরের এহেম ব্যবহারে কিছুটা অবাক হয়, তবে বেশ কিছুক্ষণ ভাবে না। তাকে দ্রুত পৌঁছাতে হবে পায়রার কাছে। রেডি হয়ে ঝটপট বেরিয়ে পড়ে। আশেপাশে অসংখ্য গাছগাছালিতে ঘেরা, গাছের বেড়াজালে আটকানো এই জঙ্গল থেকে বাইরে দৃষ্টি দেওয়া একদম দুষ্কর মনে হচ্ছে। দিনের বেলাও যেন ঘন গাছপালায় চারপাশ অন্ধকার হয়ে আছে। এর মাঝ দিয়েই এগিয়ে চলে আরশিল, পরনে হুডি, হাতে দুটো গান, যা গাড়িতেই ছিল। কিছু দূর এগোতেই হুট করে নজর এসে বিশাল এক প্রাচীর ঘেরা দেওয়াল। আরশিল আশেপাশে একবার নজর বুলিয়ে মাথার হুডিটা মাথায় টেনে নেয়, আরেকবার নজর বুলিয়ে খুঁজতে থাকে উপরে ওঠার মতো কোনো জায়গা। পেয়েও যায়। হাতে থাকা গান দুটো নিয়েই কৌশলে গাছে উঠে উকি দিতেই নজরে আসে একটা পরিত্যক্ত বাংলো। এটাই আরকাদির আড্ডাস্থল। আশেপাশে অনেক অস্ত্রধারী লোক পাহারা দিচ্ছে। গাছ থেকে নিচে নেমে দাঁড়াতেই মোবাইলের নোটিফিকেশন টোন বেজে উঠল। ইমেল এসেছে। ডোন্ট ওরি, আই এম হিয়ার। মেসেজটা পড়ার সাথে সাথে আশেপাশের কিছু লোক মাটিতে লুটিয়ে পড়ে। আরশিল সামনে থাকা এক বন্দুকধারীকে পায়ে গুলি করে তার অস্ত্র ছিনিয়ে নেয়। আরশিলকে লক্ষ্য করে বাকি লোকগুলো এগিয়ে আসতেই একে একে সকলকে গুলি করতে থাকে আরশিল। সকলে আধমরা হয়ে যেতেই বাঁকা হাসি ফুটে ওঠে আরশিলের ওষ্ঠকোণে। বিড়বিড় করে এই বলে ওঠে, এবার পায়রার কাছে পৌঁছানো থেকে কে আটকায় আমিও দেখব। পুরো বাংলো মিউজিকের শব্দে মুখরিত। মুখের হুডিটা ভালো করে টেনে সাবধানতা অবলম্বন করে ভেতরে প্রবেশ করে আরশিল। ভেতরে পাল্টে চলছে। পুরো কক্ষে একবার চোখ খুদায় বলি দৃষ্টিকে আটকায় মাঝে দাঁড়িয়ে মেয়েদের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা আরকাদের দিকে। মিউজিক প্লেটকে শিওর করে দুটো গুলি ছুটতেই সকলে ছোটাছুটি করে জায়গা ত্যাগ করে। আরকাদি প্রথমে ঘাবড়ে যায় কিছুটা, পরক্ষণেই চিল্লিয়ে নিজের লোকদের উদ্দেশ্য এই বলে ওঠে, কার এত বড় সাহস আমার আস্তানায় এসে আমারই পার্টি বেচতে দেয়? আরশিলকে দেখা মাত্র সকলে সমতালে তার ওপর হামলা করে, কিন্তু অল্প লোকজন হওয়ায় সহজেই সকলকে কাবু করে ফেলে আরশিল। এবার পুরোপুরি ঘুরে তাকায় আরকাদির পানে। আরকাদির রেগে গিয়ে বলে ওঠে, তুই কে? আমার আস্তানায় কাজ কি তোর? পায়রা কোথায়? ব্রু কুচকে যায় আরকাদির। পরক্ষণেই বাঁকা হেসে বলে ওঠে, তুই তাহলে আসিল, তোকে দেখার বড্ড ইচ্ছে ছিল রে। যাক, আজ দেখে নিলাম। এবার তোকে ওপরে পাঠানোর দায়িত্বটা না হয় আমিই নিলাম। আরকাদির কথাটুকু বলেই পায়ের কাছ থেকে বন্দুক বের করে। মুহূর্তেই তাক করে ছুড়ে দেয় আরশিলের দিকে। আকস্মিকতায় গুলি ছুঁয়ে যায় আরশিলের বাঁ কাঁধ, তবে সরে যাওয়ার দরুন খুব একটা ক্ষতি করতে পারেনি। ক্রোধে ফেটে পড়ে আরশিল। একে তো পায়রাকে পাচ্ছে না, তার উপর এই আঘাত। রেগে গিয়ে ছুটে যায় আরকাদির দিকে। প্রচণ্ড রাগে কৌশলে হাত ঘুরিয়ে আঘাত করে আরকাদির মাথায়। ফলস্বরূপ প্রচণ্ড ব্যথায় মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। আরশিল তার চুল আঁকড়ে ধরে হিসিয়ে বলে উঠল, বল তোর এইসব করার কারণ কি? কেন পায়রাকে কিডন্যাপ করলি? আর পায়রা কোথায়? আরকাদি নিশ্চুপ হয়ে পড়ে থাকে। এতে আরো রেগে যায় আরশিল। কোমরে গুজে রাখা ছুরিটা বের করে এক টান দেয় আরকাদির হাত বরাবর। প্রচণ্ড ব্যথায় কুঁকড়ে ওঠে সে। আরশিল দাঁতে দাঁত চেপেই বলে ওঠে, বলবি নাকি ছুরিটা তোর চোখে ঢুকাবো? বলছি, জুবায়েরের কথা আমি এসব করেছি। পায়রা আর মাকে কোথায় বন্দি করে রেখেছিস? গড়গড় করে রক্তস্রোত গড়িয়ে যাচ্ছে। কিছুটা ঢোক গিলতেই আরকাদির কণ্ঠস্বর গলিয়ে বেরিয়ে আসে, মেয়েটাকে কোনায় একটা রুমে আটকে রাখা হয়েছে, আর কারুর খোঁজ আমার কাছে নেই। কিছুক্ষণ পরেই জুবায়ের আসবে মেয়েটাকে নিতে। সেই জানবে হয়তো তার মা কোথায়। এবার আমাকে ছেড়ে দে প্লিজ। উন্মাদের মতো ঘর কাঁপিয়ে হেসে ওঠে আরশিল। পরক্ষণেই হাসি থামিয়ে ছুরি চালান করে আরকাদির জিহ্বায়। কাটা জিহ্বা মাটিতে গড়িয়ে পড়ে। আরকাদি ব্যথায় চিৎকার করার পূর্বেই ছুরিটা দিয়ে গলায় টান দেয়। ফিনকি রক্ত ছিটকে পড়ে আরশিলের মুখশ্রীতে। হাত দিয়ে রক্তটুকু মুছে বিরক্ত হয়ে বলে ওঠে,
চুপ কর শালা, এমনি মাথা ধরে আছে, তার উপর তোর ফ্যাস ফ্যাস সহ্য হবে না। এর থেকে ভালো তুই শান্ত হয়ে যা। অন্ধকার কক্ষে নিস্তেজ অবস্থায় পড়ে আছে পায়রা, হাত পা বাঁধা। গত দুদিন ধরে এভাবেই আটকে রাখা হয়েছে তাকে। শুধু খাবারের সময়টুকু একটা মেয়ে সে বাঁধনটুকু খুলে দিয়েছে। ঠিকঠাক খাবার ছুঁয়েও দেখেনি সে। আরশিলের আশায় প্রহর গুনেছে, হয়তো আরশিল এসে তাকে বাঁচিয়ে নিয়ে যাবে। কান্না করতে করতে চোখ মুখের অবস্থা বিধ্বস্ত, চোখ মুখ শুকিয়ে এইটুকুনি হয়ে আছে। অন্ধকার কক্ষে হুট করে আলো পড়তেই চোখ মুখ কুঁচকে ফেলে পায়রা। চোখ খুলে তাকানোর আগ্রহ পায় না, সেভাবেই চেয়ারে হেলে পড়ে থাকে। হুট করে কর্ণপাত হয় একটা শব্দ, যা পায়রার হৃদস্পন্দনকে বাড়িয়ে তুলতেই যথেষ্ট। প্রাণ। নেত্রপল্লব ঝাঁকে চক্ষুদ্বয় মেলে ধরতেই থমকে যায় পায়রা। অভ্যন্তরে থাকা হৃৎপিণ্ড ছুটতে শুরু করে বেগতিক। আরশিল মুহূর্তেই ছলছল করে ওঠে চোখ, অশ্রুসিক্ত চোখে তাকেই মিহিসরে বলে ওঠে, আপনি এসেছেন আরশিল। সহসা ফুপিয়ে ওঠে সে। দ্রুত কদমে এগিয়ে আসে আরশিল, পায়রার মুখমণ্ডল হাতড়ে আজলে নিয়ে উন্মাদের মতো চুমু খেতে থাকে পুরো মুখশ্রীতে। কতদিন পর দেখছে তার প্রাণকে। হাত পায়ের বাঁধন খুলে দিতেই বুকে আছড়ে পড়ে পায়রা। আরশিল শার্ট মুঠোয় পুড়ে ফুপোতে থাকে, অভিযোগের স্বরেই বলে ওঠে, আ- আপনি এত লেট কেন করলেন বর সাহেব? আর কিছুক্ষণ দেরি করলে তো আমি মারা যেতাম শিওর। হুশ, এসব বলে না প্রাণ। দেখো আমি চলে এসেছি, আর কিছু হবে না। পায়রাকে নিজের সাথে শক্ত করে আঁকড়ে ধরে আরশিল, যত্ন করে আগলে নেয় বুকের মাঝে। এতক্ষণে শান্তি লাগছে তার। আর দেরি করলে সে নিজেই হয়তো মারা যেত দম বন্ধ হয়ে। আরকাদির নম্বরে একের পর এক কল দিয়ে চলেছে জুবায়ের, কিন্তু ধরার কোনো নামই নেই। প্রচণ্ড বিরক্তিতে নাক মুখ কুঁচকে আসে তার। আরও কয়েকবার ডায়াল করার পরও কোনো রেসপন্স না পেয়ে প্রচণ্ড রাগে ফোনটা ছুঁড়ে মারে দেয়ালে। হিসিয়ে বলে উঠল, বলটা মরে গেছে নাকি? কখন থেকে ফোন করছি, ধরার কোনো নাম নেই। বাংলাদেশেও তো আবার ফিরতে হবে। রাগে নিজের চুল খামচে ধরে জুবায়ের। খুব সূক্ষ্মভাবে প্ল্যান সাজিয়েছে আরশিলকে মারার। আরশিল রাশিয়া পৌঁছাতে পৌঁছাতে সে পায়রাকে নিয়ে বাংলাদেশে চলে যাবে। এরপর আরশিল পায়রাকে খুঁজতে আরকাদির আস্তানায় যাওয়া মাত্র আরশিলকে মেরে দেবে আরকাদি। নিজের ভাবনার মাঝেই বাঁকা হেসে ওঠে জুবায়ের। সময় ব্যয় না করে নিজেই বেরিয়ে পড়ে আরকাদির আস্তানার উদ্দেশ্যে। কালো বিশাল গেটটা ধাক্কা দিতেই ক্যাটক্যাট শব্দে গেটটা খুলে যায়। কিছুটা অবাক হয় জুবায়ের, গেটে কাউকে পাহারা দিতে না দেখে। তবে খুব একটা পাত্তা দেয় না। গেট ঠেলে ভেতরে ঢুকতেই বুকের মধ্যে আচমকা ঠান্ডা স্রোত বয়ে গেল। এতগুলো মানুষকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে চমকে ওঠে জুবায়ের। চারিদিকে রক্ত, সবগুলো মানুষ মেঝেতে লুটিয়ে আছে। নিশ্চয়ই কোনো গড়বড় আছে। পেছনে গুজে রাখা বন্দুকটা বের করে হাতে শক্ত করে চেপে ধরে। বাড়ির ভেতরে প্রবেশ করতেই পা জমে যায় জুবায়েরের। আরশিল বসে আছে আরকাদের রাজকীয় চেয়ারটায়। কিছুটা ঘাবড়ে যাওয়ার স্বরেই বলে উঠল, আরশিল, তুই এখানে? চমকালি আমার ভাই। তুই এখানে এত তাড়াতাড়ি? কিভাবে সম্ভব? ধীর কদমে এগিয়ে আসে আরশিল, ঠোঁটের কোণে বিদ্রুপ হাসি ফুটিয়ে তোলে। কিছুটা ঘাবড়ে গিয়ে দু কদম পিছিয়ে যায় জুবায়ের। তার পুরো দলবল বাংলাদেশে। এখানে আরশিলের সাথে লড়াই করলে একা হাতেই করতে হবে। আরশিল হুট করে জুবায়েরের চেয়ারে চোয়ালে ঘুষি দিতেই রক্তচক্ষু নিয়ে চাইল জুবায়ের। হাত উঠিয়ে আঘাত করবে, এর পূর্বেই শার্টের কলার ধরে তাকে দেওয়ালের দিকে ছুঁড়ে দেয় আরশিল। রাগের দাপটে সুগঠিত শরীরটা কেঁপে কেঁপে উঠছে। চিল্লিয়ে বলে উঠল, আমার আম্মুকে কোথায় রেখেছিস বল। প্রচণ্ড ব্যথায় কোঁকড়ে ওঠে জুবায়ের। পাশে একটা বন্দুক পেতেই তা হাতে তুলে নেয় তৎক্ষণাৎ। বাঁকা হেসে বন্দুক তাক করে আরশিলের দিকে, বলে উঠল, আরশিল ভাই আমার, এখন যদি এটার দিকে একটা বলে ঠিক তোর কপাল বরাবর ঠুকে দেই, ব্যাপারটা কেমন হবে বলতো? হ্যাঁ,
কথাটুকু বলেই বন্দুকের ট্রিগারে চাপ দেয়, কিন্তু কোনো গুলি না থাকায় ঘাবড়ে যায়। আরশিল বাঁকা হেসে কিছুটা এগিয়ে আসতেই ছুটে বাইরে বেরিয়ে যায় জুবায়ের। কোনো মতে গাড়ি স্টার্ট দিয়ে পালানোর চেষ্টা চালায়। রাশিয়ার বরফ ঢাকা এরিয়ায় রাস্তায় দুটো কার সাই সাই করে ছুটে চলেছে। জুবাইরের গাড়ি সামনে, আর তার পিছু পিছু ফুল স্পিডে চলেছে আরশিলের লাল স্পোর্টস কার। রাস্তার ধুলো বরফে মিশে ধোয়ার মতো ছুটছে ধুতিকে। জুবাইরের রিয়ার ভিউ মিরর দেখে দাঁত চেপে বলে উঠল, সালা কুত্তার মতো পিছু পড়েছে, এবার শুধু বেঁচে নেই, তোর মৃত্যু আমার হাতেই লিখব রে শুকুরের বাচ্চা। গাড়ি দুটো ট্যানেল পেরিয়ে বরফে স্কট করে আবার স্ট্রেইট রোডে ওঠে। পুরো রাস্তা প্রায় জনশূন্য। আকস্মিক চার রাস্তার মোড়ে পৌঁছাতেই ডান দিক থেকে একটা বিশাল ট্রাক গর্জে সামনের দিকে এগিয়ে আসে, সোজা আরশিলের দিকে। শিট! চেঁচায় আরশিল ব্রেক চেপে অনিয়ন্ত্রিতভাবে, কিন্তু মাত্রাহীন স্পিডে ব্রেক কাজ করে না। গাড়ি পিছলে যায় নিমেষেই। ক্ষুধার্ত ট্রাক তার গাড়িকে উড়িয়ে দেয় নিমেষেই। দেবে এমন সময় বিকট শব্দে জুবায়েরের গাড়িকে ধাক্কা মারে আরেকটি ট্রাক। ট্রাকের ধাক্কায় জুবায়েরের গাড়ি উল্টে গিয়ে রাস্তার ধারে কাত হয়ে পড়ে। আদমরা জুবায়ের কোনো মতে দরজা খুলে বাহিরে আসে। মাথা দিয়ে অনবরত রক্ত গড়িয়ে পড়ছে তার। আরশিল গাড়ি থামিয়ে দ্রুত গতিতে এগিয়ে এসে জুবায়েরের অয়ানে জুবায়েরের কলার ধরে টেনে তুলতেই আকস্মিক কর্ণপাত হয়। আরে আরে, এত জোরে ধরো না, এমনি বেচারা মরা, পরে আরো মরে যাবে। আরশিল পাশ ফিরে তাকায়। ট্রাকের চালকের সিট থেকে নামছে তামজিদ। পরনে কালো জ্যাকেট, মুখে বিজয়ী হাসি। বের হওয়ার সময় নিজের কাজ ঝাড়ছে, যেন খুব মহৎ কাজ সেরে বিজয়ী হয়েছে। তামজিদ দুই পা দুলিয়ে এগিয়ে আসে আরশিলের নিকট। আরশিলের চোখে চোখ পড়তেই চোখ টিপে বলে উঠল, কি ব্যাপার সুমন্দি, আসমান থেকে পড়লে নাকি? আরশিল গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে তামজিদের পানে। তামজিদকে এখানে দেখে সে অবাকি হয়েছে, তবুও নিজের অভিব্যক্তি আড়াল করে গম্ভীর স্বরেই বলে ওঠে, তুমি এখানে কেন? কি করি বলো, একমাত্র সুমন্দিকে বাঁচাতে তো হবে, তারপর আবার তার আশেপাশে সব বিষধর সাপ, আমাকে তো আসতে হবে। বাহু তুই। ভ্রুযুগল কুঁচকে যায় আরশিলের। তামজিদের কথা না বুঝেই প্রশ্ন করে। মানে? তামজিদ কিছু বলতে যাবে, এর পূর্বেই আকস্মাৎ একটা গুলি এসে লাগে জুবায়েরের মাথায়। বিকট শব্দ। জুবায়েরের শরীরটা হঠাৎ এক ঝটকায় কেঁপে উঠল। মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ল নিথর শরীরটা। আরশিল স্থির। তামজিদ এক সেকেন্ডের জন্য চোখের পলক ফেলল না। দুজনেই হতভম্ব, হতবাক। আরশিল দ্রুত জুবায়ের থেকে চোখ সরিয়ে চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করল। বরফ মাখা রোডের বিপরীত দিক থেকে এক মহিলা দৌড়ে এগিয়ে আসছে। আরশিলের এক মুহূর্তে তার বুকটা মুচড়ে উঠল। আম্মু? রাজিয়া মির্জা দৌড়ে ছুটে এসে আরশিলের বুকের মধ্যে মুখ গুজল। তার হাত পা কাঁপছে প্রচণ্ডভাবে। শ্বাস এলোমেলো। আরশিলের মুখে হাত বুলিয়ে চিন্তিত কণ্ঠেই বলে উঠল, বাবা, তুই ঠিক আছিস? আমি ভেবেছিলাম, ও আল্লাহ, আমার ছেলেটা। আরশিল হতবুদ্ধির মতো দুহাত তুলে মাকে ধরে। মায়ের শরীরটা খুব সূক্ষ্মভাবেই কাঁপছে। মাকে সুস্থ অবস্থায় দেখে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে। এর মাঝেই সেখানে পায়রাকে নিয়ে উপস্থিত হয় ইগর। পায়রা আরশিলের দিকে দ্রুত এগিয়ে আসে। গভীর দৃষ্টিতে পায়রার দিকে তাকায় আরশিল। মেয়েটার মুখে শুকিয়ে একদম এইটুকুনি হয়ে আছে। কেউ উপস্থিত না থাকলে মেয়েটাকে আগলে নিত, পারলে একদম বুকের ভেতর ঢুকিয়ে রাখতো এই ছোট্ট মেয়েটাকে। হুট করে কর্ণে এসে বাড়ি খায় রাজিয়া বেগমের আহাজারি। পায়রাকে বুকে টেনে কান্না করতে করতেই বলে ওঠে, পায়রা মা, তুই ঠিক আছিস? ওরা কিছু ক্ষতি করেনি তো তোর? না আম্মু, আমি ঠিক আছি। মুখে আঁচল দিয়ে ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে থাকে রাজিয়া বেগম। তামজিদ দুই হাত পকেটে ঢুকিয়ে গাল ফুলে বিরক্তির ভঙ্গিতে দাঁড়িয়েছিল। আবেগঘন দৃশ্য কয়েক সেকেন্ড চলার পরেই সে বিরক্ত মুখে গলা খাকারি দিল,
হুম, আপনার নাটকটা শেষ হলে এবার আমি কিছু বলি। তামজিদের মুখ এমন কথায় চমকালো সকলে। আরশিল ভ্রুযুগল কুঞ্চিত করেই সহসা বলে উঠল, কাকে এসব বলছেন মিস্টার তামজিৎ? যা বলার ভেবেচিন্তে বলবেন। উনি সম্পর্কে আমার মা হন। তামজিদের মুখশ্রী শীতলতায় ছেয়ে যায়, দৃঢ় কণ্ঠেই বলে উঠল, আমি বলবোই, কারণ এই নাটকের সবচেয়ে বড় অভিনেত্রী হচ্ছেন উনি নিজেই। রাজিয়া মির্জা ঘাবড়ে যান, তীক্ষ্ণ গলায় বলে উঠল। কী সব বাজে বাজে কথা বলছেন অফিসার? তামজিদ হেসে ফেলল, তৎক্ষণাৎ হাততালি দিয়ে সামনে এগিয়ে সেই বলে উঠল, এই যে নাটক শুরু করলেন আবার, ঠিক আছে? তাহলে শুরু থেকে বলি কিভাবে আপনার চালাকি ধরে ফেললাম। হতভম্ব হয়ে তাকিয়ে রয় পায়রা, কিছুই তার মাথায় আসছে না। ওপর দিকে আসছিল তার ব্যতিক্রম না, মায়ের বিরুদ্ধে এমন কথা বলাই প্রচন্ড রাগ হচ্ছে। এরই মাঝে তামজিদ বলে উঠল, ডক্টর মুস্তাশিরের মৃত্যুর পর তার কল লিস্ট চেক করতে যে মজার একটা নাম্বার পেলাম। ডক্টর মারা যাওয়ার প্রায় ঘন্টাখানেক আগে কল গেছে সেই নাম্বারে, আর সেই নাম্বারে কল দেওয়া হয়েছিল ঠিক সেই সময় যখন তুমি তার চেম্বারে চিকিৎসার জন্য গিয়েছিল। আরশিল, কৌতূহলবশত নাম্বারটা খুঁজে দেখি, কিন্তু অবাক করার বিষয়টা হলো রেজিস্ট্রেশনে দেখাচ্ছে কোনো তোমাদের বাড়ির কাছের মেয়ে আসমার নামে। কিন্তু সমস্যা হলো আসমার মেয়েটার কোনোভাবেই ফোন নেই। চাপ দিলে সব বলে দিল সিমটা আপনার, রাজিয়া মির্জা। আপনি আপনার বাড়ির কাজের মেয়ের নামে রেজিস্ট্রেশন করিয়েছিলেন, কিন্তু সে তো জানতোই না এই সিম দিয়ে আপনি কি কাজ করতেন বা করতেন। ঠিক বলেছি তো শাশুমা? কথাটুকু বলেই বাঁকা হাসি ফুটিয়ে তোলে তামজিদ। প্রচণ্ডভাবে ঘাবড়ে যায় রাজিয়া মির্জা। আরশিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ের মুখশ্রীর পানে, মুখের অভিব্যক্তি একদম শান্ত। তামজিদ পুনরায় আরশিলকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, ডক্টরকে মেরেছে এটা অবশ্য জানতে বাকি নেই, তার থেকে বড় কথা কি জানেন সুমতি মশাই? আপনার মাই আপনাকে পাগল বানানোর প্ল্যানটা করেছিল। লাবণীকে মারার ব্যাপারটা উনি জেনে গিয়েছিল, যার কারণে জুবাইরদের গ্যাংটাকে ব্ল্যাকমেল করতো। তোমার বাবার সম্পত্তি তো তোমার নামে, তোমাকে মেরে ফেললে তো সব সম্পত্তি চলে যেত তোমার চাচার নামে। রাজিয়া মির্জা সেটাই হতে দিতে চাইতো না, তাই প্রথমে সাজালো তোমাকে পাগল বানিয়ে অচল করে রাখার প্ল্যান। তাই তোমাকে চিকিৎসার অবস্থায় পাগল বানানোর পুরো ফোন দিয়ে আটে, আর সফলও হয়। আর একটা মজার কথা কি জানো? পায়রা দম বন্ধ করে শুনছিল পুরো ব্যাপারটা। এবার ছল ছল দৃষ্টিতে তাকায় আরশিলের পানে। লোকটা এই ব্যাপারগুলো কিভাবে মেনে নেবে? আরশিলের চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকাতেই লক্ষ্য করে অল্প অল্প চিকচিক করছে নেত্রের কোণ। মানুষটা কি কাঁদছে? এই শক্ত মানুষটাকে কান্নায় আদৌ মানায়? আরশিল তখনও তাকিয়ে তার মায়ের দিকে। তোফাইলকে মনে আছে নিশ্চয়? ও ছিল রাজিয়া মির্জার ছেলে। নিজের ছেলেকে সাথে নিয়ে তো আর মির্জা সাহেবের সংসার করতে পারবে না, তাই তাকে দিয়ে দেয় এক দম্পতির কাছে। ছেলেটা কিছুটা বড় হলে তোমার সাথে তাকে বন্ধুত্ব করতে বলে উনি নিজেই, কিন্তু তুমি তাকে মেরে দিলে সমস্ত ক্ষোভ গিয়ে জমা হয় তোমার উপরে। রাজিয়া মির্জা একজন পতিতা ছিলেন, যার সাথে সুযোগ এসেছে সেখানেই সুবিধা নিয়েছেন। তোমার বাবাকেও ঠিক ফাঁসিয়ে তার গলায় ঝুলে যান, আর এই কারণে মিস্টার মির্জা সব সময় তোমাদের থেকে দূরে দূরে থাকতো। আর এখন নিজে ফেঁসে যাবে দেখে জুবাইরকে নিজের রাস্তা থেকে সরিয়ে ফেললো। নিজের কথাটুকু শেষ করে লম্বা দম নেয় তামজিদ। রাজিয়া মির্জা হুট করে পায়রার মাথায় বন্দুক ধরে, চিল্লিয়ে বলে উঠল, আমাকে যেতে দে, নয়তো ওকে কিন্তু শেষ করে দেব। পায়রা ঘাবড়ে যায়, ভয়ের দোয়ার অসহায় মিশ্রিত দৃষ্টি মেলে ধরে আরশিলের পানে। আরশিলের চক্ষুদয় রক্তিম বর্ণ ধারণ করেছে ততক্ষণে। হাত মুষ্টিবদ্ধ করে একবার পরখ করে নেয় রাজিয়া মির্জাকে। ভেতরে কিছু একটা বড্ড পড়ছে, নেত্রপল্লব কেঁপে ওঠে হালকা। প্রিয় মানুষের থেকে এমন প্রতারণা মেনে নিতে পারছে না কিছুতেই। তামজিদ আরশিলের দিকে তাকাতেই কিছু একটা ইশারা করে সে। তৎক্ষণাৎ তামজিদ এগিয়ে যায় রাজিয়া মির্জার নিকট। রাজিয়া মির্জা এতেই ভুল করে বসে। তার মনোযোগ তামজিদের দিকে যেতেই তৎক্ষণাৎ তার মাথায় গুলি চালিয়ে দেয় আরশিল। পায়রা কানে হাত দিয়ে চিৎকার করে ওঠে।
রাজিয়া মির্জার রক্তাক্ত শরীরটা দেখে হাওমাও করে কেঁদে ওঠে নিমেষেই। যতই হোক মায়ের ভালোবাসা পেয়েছিল মানুষটার থেকে, হোক না মিথ্যে ভালোবাসা। আরশিল ধীরে ধীরে এগিয়ে সে হাঁটু ভেঙে বসে পড়ে রাজিয়া মির্জা নিথর দেহের পাশে, মাথাটা যত্ন সহকারে কোলে তুলে নেয়। চুলে হাত বুলাতে বুলাতে বলে উঠল, এমনটা কেন করলে আম্মু? তুমি তো আমার নিজের মা না? তাও তো আমি তোমাকে নিজের মায়ের জায়গাটাই দিয়েছিলাম। আমার মা তো সেই ছোট্ট থাকতে আল্লাহর কাছে চলে গেছে, কিন্তু তুমি তো ছিলে আমার আরেক মা। মায়েরা কখনো সন্তানের ক্ষতি চাইতে পারে, কিন্তু তুমি কিভাবে চাইলে? আরশিলের নেত্রের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। রাজিয়া মির্জাকে নিজের বুকের সাথে আঁকড়ে ধরে শেষবারের মতো নিয়ে নেয় মায়ের শরীরের ওমটুকু। এই সেই মা যাকে সে এত বছর নিজের মা ভেবে এসেছিল। রাজিয়া মির্জার দেহটা আর একটু নিজের সাথে মিশিয়ে নিষ্প্রাণ স্বরেই বলে ওঠে, যাকে যত আপন ভেবে আঁকড়ে ধরি, নিয়তি ঠিক ততটাই তাকে দূরে সরিয়ে দেয়। মানুষ হারিয়ে যাওয়ার কষ্ট আমাকেই কেন বইতে হয় বলতে পারো আম্মু? সময়ের স্রোত কারো জন্য থেমে থাকে না। সময়ের নদী স্রোতধারা বয়ে চলে আপন গতিতে। দেখতে দেখতে কেটে গেছে 2টো বছর বসন্তের মৌসুম। ঠিক তেমনি বসন্ত লেগেছে আজ মির্জা বাড়িতেও। পুরো বাড়ি আলোয় আলোয় আলোকিত। মানুষের কোলাহলে চারপাশ পরিপূর্ণ, প্রতিটা কোণা। 5 মাসের উঁচু পেটটা আলতো হাতে ধরে নিচে নেমে আসে পায়রা। পরনে লম্বা ঢিলে ঢালা গোল জামা। শাড়ি পরতে চাইলেও আরশিল দেয়নি। হোঁচট খেয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন? গর্ভের ভেতর ছোট্ট প্রাণটা নড়চড়ে উঠতেই পায়রা পেটের উপর হাত রাখে, মৃদু হাসে নিজ মনেই। তোর বাবার বাড়িতে আজ উৎসব লেগেছে বাবু, তোর ফুপির বিয়ের উৎসব। ধীরে সুস্থে কদম ফেলে স্টেজের দিকে এগিয়ে যায় পায়রা। স্টেজে বউরূপে বসে আছে ঈশিতা। ইস, মেয়েটাকে কি মিষ্টি লাগছে। একবার তামজিৎ আর ঈশিতাকে পরখ করে পায়রা। তাদের দুজনকে বেশ মানিয়েছে। আকস্মিক কোথা থেকে দ্রুত কদমে এগিয়ে আসে আরশিল। মুখশ্রী জুড়ে চিন্তার ছাপ, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মুগ্ধ দৃষ্টিতে আরশিলের দিকে তাকিয়ে থাকে পায়রা। গত 2 বছরে মানুষটার সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়েছে। চাইলেও চোখ ফেরাতে পারে না। পায়রা হাতটা আঁকড়ে ধরে আরশিল চিন্তিত স্বরেই বলে ওঠে, একা একা কেন নিচে নেমেছো? আমি বলেছি না আমি নিয়ে আসবো তোমাকে? অপেক্ষা করতে পারলে না একটু? অপেক্ষা তো করছিলামই, সবাই নিচে আর আপনিও ব্যস্ত। ঈশিতা আপুকে দেখতে খুব ইচ্ছে করছিল তাই চলে এসেছি, প্লিজ বকবেন না। পায়রাকে কিছুটা কাছে টেনে নেয় আরশিল। মাঝে খানিক দূরত্ব রয়েছে। একবার দৃষ্টি বুলিয়ে নেয় পায়রার মুখশ্রীতে। প্রেগনেন্সির কারণে বেশ খানিকটা মোটা হয়েছে মেয়েটা। গালগুলো ফুলো ফুলো হয়ে গেছে। বড্ড আদুরে লাগে আরশিলের নিকট। আদুরেই তো, আরশিলের আদুরে বাচ্চা বউ। আরশিল পায়রার হাতটা টেনে মুঠোয় বাঁধল। পায়রাকে আগলে ধরে এগিয়ে নিয়ে যায় স্টেজের দিকে। এর মাঝেই কর্ণপাত হয় দুঃসম্পর্কের এক চাচির তাচ্ছিল্যপূর্ণ কণ্ঠস্বর। তুই তো দেখি একদম বডিগার্ড হয়ে গেছিস। তা বেতন হিসেবে কত পাচ্ছিস রে আরশিল? পায়রার হাসি হাসি মুখটা মুহূর্তে আধারে ঠেকে যায়। আরশিলের পা জোড়া তৎক্ষণাৎ থমকে দাঁড়ায়। চাচিকে একবার শান্ত দৃষ্টিতে দেখে নেয়। দৃঢ় গাঢ় স্বরেই বলে উঠল, বউয়ের বডিগার্ড হতে আপত্তি কই চাচি? আর রইল বেতনের কথা, ওটা লাগবো কেন? আমার বাচ্চা যে ওর পেটে রাজকীয় ভাড়াটিয়ার মতো জায়গা পেয়েছে, এর চেয়ে বড় পেমেন্ট দুনিয়ায় আছে নাকি? আমি বরং প্রিমিয়াম বোনাস পেয়েছি। ও হ্যাঁ, আরাফকে দেখলাম বউকে খাইয়ে দিচ্ছে। আরাফ তার বউ থেকে কত টাকা বেতন নিচ্ছে জেনে আমাকেও জানিও চাচি। আরাফের থেকে ডাবল টাকা বেতন আমি নিব না হয়? চাচি মুহূর্তে থতমত খেয়ে গেল। মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা চালায় পায়রা। সে বেশ মজা পেয়েছে ব্যাপারটা। স্টেজে উঠতেই তামজিৎ উঠে দাঁড়িয়ে পায়রাকে বসতে জায়গা করে দেয়। এটা দেখে আরশিল গম্ভীর কণ্ঠেই বলে ওঠে, উঠতে হবে না, বসো। বসার অনেক জায়গা আছে, সেখানে পায়রা বসবে। কেন, আমার জায়গায় কি গুলে গিয়েছে সন্ধি? ফিক করে হেসে ফেলে পায়রা আর ঈশিতা। চোখ রাঙায় আরশিল। এই ছেলেটাকে দেখতে ভদ্র হলেও মিচকে শয়তান। শুধুমাত্র তাকে 2 বছর আগে সাহায্য করেছিল
আর ঈশিতা তাকে ভালোবাসে বলে, না হলে এই ছেলেকে সে মজা বোঝাতো। দৃষ্টি নরম হয় আরশিলের। তামজিৎ না থাকলে হয়তো পায়রার সাথে সংসারটাও হতো না। রাশিয়ায় থাকাকালে ইমেলে পাঠানো সব যাবতীয় সব কাজগুলোই তামজিদের ছিল। আবার তার মানসিক ভারসাম্যতা প্রমাণ করে সকলকে তুলে নিয়েছিল তামজিদই। আরশিল হুট করে নির্লিপ্ত স্বরে এই বলে উঠল, তোমার মনে হয় না তুমি একটু বেশি বাজে বকছো? আমি চাইলে তোমার বাসর আটকিয়ে দিতে পারি। তামজিদের কপালে কুঁচকে যায়, নিজে তো বাচ্চার বাপ হয়ে যাচ্ছে আর ওকে কিনা বাসর আটকে দেওয়ার হুমকি দেয়। ভ্রুকুচকেই তামজিদ বলে উঠল, বলেন কি সুমন্দি ভাই, আমার মেয়ের জামাই আসতে চলেছে। কই নিজের ছেলের বউকে তাড়াতাড়ি আনার ব্যবস্থা করে দিবেন না তো, উল্টো কিনা ছেলের বউকে পৃথিবীতে আসা থেকে আটকে দিচ্ছেন। ঈশিতার চিমটি কাটে তামজিদের হাতে। ফিসফিস করে এই বলে উঠল, তুমি ভুলে গেছো উনি আমার বড় ভাই। কী সব উল্টোপাল্টা বলছো? চুপ করো। তামজিদ হাওয়ায় উঠিয়ে দেওয়ার মতো হাত নাড়ায় আমাদের সাথেই বলে ওঠে, কিসের বড় ভাই আর কিসের কি, আমরা হলাম একে অপরের জিগরি দোস্ত। বাকিটুকু বলার সাহস হয়ে ওঠে না। খেয়ে ফেলা দৃষ্টিতে তাকিয়েছে আরশিল। তামজিদ সামান্য ঠকিলে হাত সরিয়ে আনে তড়িৎ গতিতে। মাথা চুলকে কিছুটা বোকা হাসি দেয়। মুহূর্তেই চারপাশ হাসির রোল পড়ে যায়। পায়রাও মন খুলে হাসতে থাকে। সেখানেই থমকায় আরশিলের। এখানেই তো তার প্রকৃত সুখ। কালো আধারে আবৃত প্রকৃতি, চাঁদের মিটিমিটে আলো ছড়িয়ে পড়ে পুরো কক্ষ জুড়ে। নিশিরাতে ক্লান্ত পায়রা ঘুমে ব্যস্ত। আরশেল সবে গোসল করে বেরিয়েছে। সারাদিনের দৌড়াদৌড়িতে শরীরটা বড্ড ক্লান্ত। তার মধ্যে একমাত্র বোনটাকে বিদায় দিয়েও শান্তি পাচ্ছে না। মাথা ব্যথা করছে প্রচণ্ডভাবে। এবার একটা ঘুম দরকার। ধীর কদমে এগিয়ে যায় বিছানার নিকট। আরশেলের নির্নিমেষ দৃষ্টি আটকে পড়ে পায়রার দিকে। এলোমেলো ভঙ্গিতে ঘুমোচ্ছে মেয়েটা। এগিয়ে গিয়ে আগলে নেয় ছোট্ট শরীরটাকে। ওষ্ঠ ঠেকিয়ে চুমু খায় পায়রার কপালে। মিনমিন স্বরেই বলে উঠল, আমার সুখ। আকস্মিক নজর থেকে পায়রার ফুলো পেটে। সেখানে একটা ছোট্ট প্রাণ আছে। ভাবতেই নিঃশ্বাস আটকে আসে আরশিলের। মনটা অস্থিরতায় ছেয়ে যায় নিমেষেই। হুট করে কি মনে করে এগিয়ে যায়। বাঁ হাতটা তুলে আলতো করে পেটে স্পর্শ করে। মুখটা পেটের কাছে নিয়ে ফিসফিস করেই ঢেকে ওঠে। পাপা, ঘুমাচ্ছ? নিস্তব্ধতায় কেটে যায় কিছু মুহূর্ত। আকস্মিক পেটের ওপর দিয়ে ভেসে ওঠে ছোট্ট পুচকে একটা পা, যেন বাবাকে বার্তা দিচ্ছে জেগে থাকার। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় আরশিল। দৃষ্টি স্থির করে তাকিয়ে থাকে সেথায়। হৃদস্পন্দন বেড়ে যায় হাজার গুণ। এমন দৃশ্য অবলোকন করে মৃদুভাবে কেঁপে ওঠে পুরো শরীর। পরক্ষণেই খুশিতে চকচক করে ওঠে চক্ষুদয়। বাবা হওয়ার আনন্দে ক্লান্তি কেটে যায় মুহূর্তেই। কোনো ক্রমে মনকে শান্ত করতে পারে না। পুনরায় এগিয়ে গিয়ে পেটের ওপর কান ঠেকালো আরশিল। কি এক অদ্ভুত ভয়ানক সুন্দর অনুভূতি বুকের ভেতরে জমে উঠেছে তার। মৃদু কম্পমান কণ্ঠে আবারও বলে উঠল, বাবা, শুনতে পাচ্ছ? আমি আছি এখানে, তোমার পাপা। পায়রার শ্বাসের ওঠানামার শব্দ ছাড়া আর কিছুই নেই ঘরে। নীরবতায় মোড়া কক্ষ। আর সেই নীরবতার ভেতরেই ছোট্ট প্রাণীর আলতো ধাক্কাটা আরেকবার তুলে উঠল আরশিলের গালে। এবার হালকা নড়ে চড়ে ওঠে পায়রা। আরশিলের চক্ষু কার্নিশ জ্বলে ওঠে আনন্দে। হসপিটালের নিকট গাড়ি থামতেই নেমে আসে ঈশিতা তামজিৎ। ঘুম থেকে জেগে কোনো মতে ছুটে এসেছে তারা। গাড়ি থেকে হুড়মুড়িয়ে নামলো আরশিল। দরজা খুলে কোলে তুলে নিল পায়রাকে। নিভু নিভু চোখে তাকিয়ে আছে পায়রা। ঠোঁটে ঠোঁট চেপে কেঁদে চলেছে শব্দহীন। দ্রুত গতিতে এগিয়ে যায় হসপিটালের ভিতর। পায়রাকে ওটিতে ঢোকানোর পূর্বে শক্তভাবে আরশিলের হাত আঁকড়ে ধরে পায়রা কম্পিত কণ্ঠেই বলে ওঠে, আমি আর না ফিরলে আমাকে ভুলে যাবেন না প্লিজ বড় সাহেব। তোমাকে ফিরতে হবে প্রাণ। তুমি ছাড়া আমার আর কেউ নেই। অশ্রুমাখা গম্ভীর কণ্ঠস্বর। ছলছল চোখে তাকিয়ে থাকে পায়রা।
সে যদি না ফেরে মানুষটার তখন কি হবে? মুহূর্তেই প্রচন্ড ব্যথায় আর্তনাদ করে ওঠে পায়রা। নার্স দ্রুত এগিয়ে এসে বলল, সার্জারি শুরু করতে হবে, দয়া করে সরুন, সময় কম। পায়রা চোখ বুজতে বুজতে শেষবারের মতো আরশিলের হাত শক্ত করে আঁকড়ে ধরল। আধো আধো চোখ খুলে এই বলে উঠল, অপেক্ষা করবেন তো? উত্তর শোনার পূর্বেই ওটির দরজা বন্ধ হয়ে যায়। আরশিল স্থির দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে থাকে, হাত দুটো ফাঁকা, কিন্তু বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তামজিৎ কাঁধে হাত রাখতেই আরশিল গলা শক্ত করে ফিসফিস করেই বলল, যদি ওর কিছু হয় আমি বাঁচব না তামজিৎ। ওকে সুস্থ হয়ে ফিরে আসতে বলো। ভাবির কিচ্ছু হবে না, নিশ্চিন্তে থাকো। দুটো তোয়ালে পেঁচানো ছোট্ট বাচ্চাকে নিয়ে দুইজন নার্স বেরিয়ে আসে। ঈশিতা আর তামজিৎ অবাক হয়ে তাকিয়ে থাকে। একপাশে মাথা নিচু করে বসে আছে আরশিল, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তার। নার্স দুজন এগিয়ে সে তামজিৎ আর ঈশিতার কোলে তুলে দেয় বাচ্চা দুটোকে। আরশিল বাচ্চাদের দিকে একবার তাকিয়ে অবিন্যস্ত দৃষ্টি নিক্ষেপ করলো নার্সের দিকে। নির্লিপ্ত স্বরেই তড়িঘড়ি করেই বলে উঠল, পায়রা কেমন আছে? মার বাচ্চারা তিনজনই সুস্থ আছে, কিছুক্ষণ পর কেবিনে শিফট করা হবে। হাফ ছেড়ে মাথা নুয়ে বসে থাকে আরশিল। ঈশিতা কোলের বাচ্চাটাকে নিয়ে এগিয়ে আসে, মাথা তুলে তাকায় আরশিল। বাচ্চাটাকে দেখা মাত্র শরীর খানিকটা কেঁপে ওঠে। ঈশিতা বাচ্চাটাকে আলগোছে তুলে দেয় আরশিলের দিকে। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আরশিল। ঠোঁটের কোণে ফুটে ওঠে সুপ্ত হাসি, নেত্রপলক খানিকটা ছলছলিয়ে ওঠে। মেয়েকে বুকের মাঝে মিশিয়ে নেয়, এক অদ্ভুত প্রশান্তিতে ভরে ওঠে বুকটা। চক্ষুদয় বুঝে আসে, পরক্ষণেই দৃষ্টি মেলে ধরে নিষ্পাপ মুখটার পানে। ছোট ছোট চক্ষুদয় মেলে ধরার চেষ্টা করছে বাচ্চাটা। আরশিল আলতো করে চুমু খায় কপালে, ফিসফিসিয়েই বলে ওঠে, আমার আম্মুটা চলে এসেছে দুনিয়ায় আমার মায়ের শূন্যস্থানটা পূরণ করতে। ঈশিতা বারবার চেষ্টা করছে তামজিদের কোল থেকে বাবুটাকে কোলে নেয়ার। এবার বিরক্ত হয় তামজিদ, ধমকেই বলে ওঠে, দূরে যাও, ধরবে না ওকে। আমার মেয়ের একমাত্র জামাইকে দেখতে দাও। মেয়ের যোগ্য কিনা দেখতে হবে তো নাকি? বাচ্চা দুটোকে কোলে নিয়ে কেবিনে প্রবেশ করে আরশিল। পায়রা বিছানায় শুয়ে আছে, মুখটা ক্লান্ত, চোখ দুটো ভারী। আরশিলের কোলে দুটো বাবু দেখে অবাক হয়ে তাকায় পায়রা। চক্ষুদয় খুশিতে ছলছল করে ওঠে নিমেষেই। আনন্দিত কণ্ঠেই বলে ওঠে, ওরা হুম, তারা দুজন। মুহূর্তেই পায়রার চোখ ভিজে ওঠে। এক হাতে কোলে তুলে নেয় ছেলেকে। আরশিল ধীরে ধীরে নিচু হয়ে পায়রার কপালে ঠোঁট ছোঁয়। কয়েক সেকেন্ড স্থির থাকে, পরক্ষণেই নরম কোমল কণ্ঠেই বলে উঠল, ধন্যবাদ প্রাণ, আমার জীবনে আসার জন্য ধন্যবাদ। আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানানোর জন্য ধন্যবাদ। আমাকে এত এত ভালোবাসার জন্য ধন্যবাদ। অতঃপর এই ছোট্ট ফুল দুটোকে উপহার হিসেবে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রাণ।